ছাত্র বন্ধুরা, আজকে তোমাদের সমাস শুরু করছি। এটা দশম শ্রেণীর ক্লাস এবং এই সমাস খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। সপ্তম শ্রেণীতে তোমরা সমাস সম্পর্কে একটু প্রাথমিক জ্ঞান লাভ করেছ, কিন্তু যেহেতু এটা দশম শ্রেণী তাই এখানে একটু বিশ্লেষণের প্রয়োজন আছে এবং এখানে যথেষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ এবং ভাগগুলো যথেষ্ট বেশি। এবং খুব মনোযোগ সহকারে এই সমাসের বিষয়টা যদি তোমরা অধ্যয়ন না করো তাহলে সমাস নির্ণয় করা খুব অসুবিধাজনক হয়ে যায়। তো আমাদের বাংলা শব্দ ভাণ্ডারে যত সংখ্যক শব্দ এসেছে তার মধ্যে তৎসম, তদ্ভব, অর্ধতৎসম, দেশি, বিদেশি, এগুলো তো তোমরা জানোই। তো যে ভাষার শব্দ ভাণ্ডার যত বেশি সমৃদ্ধ সেই ভাষাও কিন্তু তত বেশি সমৃদ্ধ। যেমন ফরাসি ভাষা, তাদের শব্দ সংখ্যা আনুমানিক 7.5 লক্ষ থেকে 8 লক্ষ। সেক্ষেত্রে আমাদের বাংলা শব্দভাণ্ডার মোটামুটি 1,20,000 থেকে 25,000। তো আমাদের এই শব্দভাণ্ডারে আমরা শব্দ সংখ্যা যখন বৃদ্ধি করি তখন কতগুলি পদ্ধতি আমরা অনুসরণ করি। যেমন আমরা উপসর্গের সঙ্গে যদি ধাতু এবং শব্দ যোগ করি তাহলে নতুন নতুন শব্দ আমরা পাব। আবার যদি সন্ধির মাধ্যমে আমরা যদি কিছু নতুন শব্দ পাওয়ার চেষ্টা করি তাও পাব। আবার দেখা যাচ্ছে সমাসের মাধ্যমে আমরা নতুন নতুন শব্দ কিন্তু পেতে পারি। এবার সমাস বিষয়টা কি সেটা তোমাদের একটু জানা দরকার। সমাস শব্দটি এসেছে সম্পূর্বক অজ ধাতু অপ্রত্যয় করে। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ সাধন। সন্ধি এবং সমাস উভয়েরই উদ্দেশ্য হচ্ছে এক, বাক্সীমিতি এবং সৌন্দর্য সৃষ্টি। তো উদ্দেশ্য এক হলেও সন্ধি এবং সমাসের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে এবং সেই পার্থক্যগুলো তোমাদেরকে সূত্রাকারে বলছি, একটু শুনে নাও। প্রথমত সন্ধিতে দেখা যাচ্ছে যে বর্ণের সঙ্গে বর্ণের মিলন। সমাস কিন্তু পদের সঙ্গে পদের মিলন। দ্বিতীয়ত সন্ধিতে বিভক্তি চিহ্ন লোপের কোনো প্রশ্ন আসে না, কিন্তু সমাসে সাধারণত পূর্বপদের বিভক্তি চিহ্ন লোপ পায়। ব্যতিক্রম অবশ্যই আছে, যখন লোপ পাবে না তখন সেটাকে আমরা অলোপ সমাস বা অলুক সমাস বলবো, সেটা পরে আসছি সে প্রসঙ্গে। তৃতীয়ত দেখা যাচ্ছে যে সন্ধিতে পদগুলির ক্রম কখনোই কিন্তু উল্টোপাল্টা হয় না, পদগুলির ক্রম অক্ষুণ্ণ থাকে। কিন্তু সমাসে পদগুলির ক্রম কিন্তু পূর্বনিপাত পরনিপাতের পদ্ধতিতে দেখা যাচ্ছে পরের পদ আগে, আগের পদ পরে চলে আসে। যেমন রাত্রির পূর্ব, পূর্বরাত্র। সন্ধিতে কখনোই বাইরে থেকে কোনো নতুন শব্দ বা পদ কিন্তু আসে না। যেমন ধরো বনযুক্ত অন্তর, এটা সন্ধিবদ্ধ করলে বনান্তর। কিন্তু সমাসের ক্ষেত্রে কিন্তু নতুন পদ বাইরে থেকে নিয়ে আসা যায়। যেমন ওই বনান্তর শব্দটাই ধরো, বনযুক্ত অন্তর বনান্তর যেমন হচ্ছে সন্ধির ক্ষেত্রে, কিন্তু সমাসের ক্ষেত্রে অন্য বন বনান্তর। এইভাবে নতুন শব্দ নিয়ে এসে সমাস আমরা গঠন করছি। এবার আমি সমাস কাকে বলে সেই সম্পর্কে একটু বলছি তোমাদের। যে দুই বা ততোধিক পদ, কিন্তু একটা শর্ত থাকতে হবে যে পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদ যখন এক পদে পরিণত হয় তাকে বলা হয় সমাস। এবার সমাসের সঙ্গে কিছু পরিভাষা যুক্ত রয়েছে, অর্থাৎ সমাস করতে গেলে এই পরিভাষাগুলো কিন্তু একটু জানতে হবে। যেমন ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য, এটা কাকে বলে? দেখা যাচ্ছে যে সমাসবদ্ধ পদকে তার অর্থটিকে বিশ্লেষণ করার জন্য যে বাক্য বা বাক্যাংশ ব্যবহার করা হয় আমরা তাকেই বলবো ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য। যেমন ধরো একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে।
বিনা পানি, এটা একটা সমাসবদ্ধ পদ। এবার এটাকে আমি ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্যে রূপান্তরিত করছি। বিনা পানিতে যার, এই যে বিনা পানি এই শব্দটিকে, সমাজবদ্ধ শব্দটিকে আমি বিশ্লেষণ করলাম বিনা পানিতে যার এই বাক্য বা বাক্যাংশের দ্বারা। এবার দেখা যাচ্ছে যে এই বিনা পানিতে যার এটা কিন্তু একটা ব্যাস বাক্য। এবার দেখতে হবে যে সমসমান পদ কাকে বলে। যে পদগুলি মিলিত হয়ে সমাসবদ্ধ হয় তার প্রত্যেকটি পদকে, এক একটি পদকে আমরা সমসমান পদ বলবো। যেমন এখানে বিনা একটি পদ, সমসমান পদ, পানি একটা সমসমান পদ। তাহলে এই বিনা এবং পানি একসঙ্গে সম্মিলিত হয়ে বিনা পানি শব্দটি গঠন করছে। অতএব এই বিনা পানিতে যার এটা হচ্ছে ব্যাস বাক্য, আর বিনা এবং পানি আলাদা আলাদা করে সমসমান পদ। এই সমসমান পদগুলো একত্রিত হয়ে সমাসবদ্ধ পদ গঠন করে। এবার আমাদের দেখতে হবে যে ব্যাস বাক্য যেটা বললাম, এবার তারপরেই থাকবে তোমার যে সমাসের ভাগগুলো। যে সমাস সংস্কৃত থেকেই যেহেতু বাংলা সমাসগুলো এসেছে, তো সংস্কৃত সমাস কিন্তু আমাদের বাংলা সমাসে এখন যেটা 9টা ভাগ রয়েছে, সেটা কিন্তু সংস্কৃততে মাত্র 4টি ভাগ ছিল: দ্বন্দ্ব, তৎপুরুষ, বহুব্রীহি এবং অব্যয়ীভাব। আমরা যে দ্বিগু এবং কর্মধারয়ী সমাস আমরা যেটা এখন সিলেবাসে আমরা পাই, এই তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত ছিল কর্মধারয়ী সমাসটি, আর দ্বিগু সমাসটি আবার ছিল কর্মধারয়ী সমাসের অন্তর্ভুক্ত। আচ্ছা, এবার যেটা বলছিলাম যে সংস্কৃত থেকে যদিও বাংলায় সমাস কথাটা এসেছে, এবার 4টে সমাসের কথা আগে বললাম যে দ্বন্দ্ব, তৎপুরুষ, বহুব্রীহি, অব্যয়ীভাব। এই 4টে সমাস সংস্কৃতে ছিল, আর কর্মধারায় সমাসটাও কিন্তু তৎপুরুষের অন্তর্ভুক্তই ছিল, আর দ্বিগু সমাসটা ছিল কর্মধারায়ের মধ্যে। কিন্তু বাংলায় এই সংস্কৃত থেকে আগত 4টি, কর্মধারায় ও দ্বিগু এই দুটি, আর নতুন 3টি যোগ করা হয়েছে: বাক্যাশ্রয়ী সমাস, নিত্য সমাস এবং অলোপ সমাস। সুতরাং তোমাদেরকে এবার এই 9টি সমাস তোমাদেরকে পড়তে হবে। তো আমরা একে একে শুরু করি। প্রথমে আমরা দ্বন্দ্ব সমাসে আসছি। তার আগে বোর্ডের দিকে একটু খেয়াল করো যে বিনা পানিতে যার এটা ব্যাস বাক্য, বিনা পানি সমাসবদ্ধ পদ, আর বিনা আর পানি এই দুটো হচ্ছে সমসমান পদ। এবার দ্বন্দ্ব সমাসে আমরা আসছি। আচ্ছা, এবার আমরা দ্বন্দ্ব সমাস কাকে বলে সেটা একটু জানব। যে সমাসে প্রত্যেকটি পদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব শব্দের একটা অর্থ হচ্ছে কলহ বা বিবাদ, কিন্তু ব্যাকরণের পরিভাষায় দ্বন্দ্ব বলতে কিন্তু মিলন। তাহলে আমরা দেখব এই দ্বন্দ্ব সমাস হচ্ছে মিলনের সমাস কিভাবে হচ্ছে, এবং প্রত্যেকটা পদের অর্থ কীভাবেই বা প্রতীয়মান হচ্ছে। আর এই দ্বন্দ্ব সমাস করতে গেলে যে পদগুলো আমরা মিলন ঘটাবো সেখানে এবং, ও, আর এই জাতীয় সংযোজক অব্যয়ের সাহায্যে এই দ্বন্দ্ব সমাসগুলো গঠিত হয়। একটু বোর্ডের দিকে দেখো যে বিশেষ্য পদের দ্বন্দ্ব: ধর্ম ও কর্ম, ধর্ম কর্ম। লক্ষ্য করো, ধর্ম ও কর্ম মাঝখানে ও সংযোজক অব্যয়। ধর্ম কর্ম এই সমাসবদ্ধ পদটা আমরা পেলাম, আর ধর্ম আর কর্ম সমসমান পদ। কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে, যদি ধর্মমূলক কর্ম বলি তাহলে কিন্তু এটা মধ্যপদলোপী কর্মধারায় হবে, তখন কিন্তু আর এটাকে দ্বন্দ্ব সমাস বলা যাবে না। একটা বিষয় তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে সমাসের চেহারা দেখে নয়, সমাসের অর্থ বুঝে তার ব্যাস বাক্য করে সমাসের নামকরণটা করতে হবে।
আমি একটা উদাহরণ দিচ্ছি, একটা কবিতার লাইন যে অজ্ঞানে করেছি কত পাপ, অজ্ঞানে ক্ষমা করো প্রভু। এখানে অজ্ঞান কথাটা দুবার রয়েছে। এবার তোমরা তৎপুরুষ সমাস পড়তে গিয়ে তোমরা পড়বে যে নয় জ্ঞান অজ্ঞান। এবার ধরো ওই অজ্ঞান শব্দটি দুবার রয়েছে এমন লাইনটি দেওয়া হলো, দিয়ে দ্বিতীয় অজ্ঞান শব্দটিতে দাগ দেওয়া থাকলো এবং তোমাকে বলা হলো যে নিম্নরেখ পদটির ব্যয় বাক্য সহ সমাস লেখো। তুমি যেহেতু অজ্ঞান শব্দটি নং তৎপুরুষের মধ্যে পড়েছ, তুমি নির্দ্বিধায় পরীক্ষার খাতায় লিখে এলে নয় জ্ঞান অজ্ঞান। কিন্তু পরীক্ষক কিন্তু একটু চালাকি করেছেন। দ্বিতীয় যে অজ্ঞান সেই শব্দটি কিন্তু ব্যয় বাক্য করলে হবে কি, নেই জ্ঞান যার অজ্ঞান, অর্থাৎ অর্থাৎ বহুব্রীহি। তো সুতরাং তোমাকে সমাজবদ্ধ পদটি বাক্যের কোথায় রয়েছে সেটা দেখতে হবে এবং কি অর্থ প্রকাশ করছে সেটা দেখতে হবে। সুতরাং এখানে ধর্ম কর্ম যদি তুমি দ্বন্দ্ব সমাস লেখো, যদি কোনো বাক্যের মধ্যে না থাকে তাহলে কিন্তু দ্বন্দ্ব সমাস ঠিক আছে, কিন্তু এমন একটি বাক্যের মধ্যে হয়তো ধর্মকর্ম শব্দ থাকলো, তখন তোমাকে দেখা যাচ্ছে ধর্মমূলক কর্ম এই কথাটা লিখতে হবে। তো বিশেষ্য পদে দ্বন্দ্ব যেমন হয় তেমনি বিশেষণ পদের দ্বন্দ্ব হয়, পণ্ডিত ও মূর্খ, পণ্ডিত মূর্খ। কিন্তু এখানে আবার একটু খেয়াল করতে হবে, একই ব্যক্তিকে যদি বোঝায় পণ্ডিত মূর্খ, কিভাবে, যে জ্ঞানে পণ্ডিত আচরণে মূর্খ, তখন কিন্তু হবে পণ্ডিত অথচ মূর্খ। আর যদি বিভিন্ন ব্যক্তি হয়, যে রাজসভাতে ধনী দরিদ্র পণ্ডিত মূর্খ সকলেরই সমন্বয় ঘটে, তখন কিন্তু পণ্ডিত ও মূর্খ দ্বন্দ্ব সমাস হবে। তৃতীয়ত সর্বনাম পদেরও দ্বন্দ্ব হয়, যে ও সে, যে সে, মাঝখানে শুধু একটা হাইফেন চিহ্ন দিতে হবে। যার ও তার, যার তার, যাকে ও তাকে, যাকে তাকে। আবার ক্রিয়ায় ক্রিয়ায় দ্বন্দ্ব কিন্তু হয়, হাসি ও খেলি, হাসি খেলি, নাচো ও গাও, নাচো গাও, দেখো ও শোনো, দেখো শোনো। স্টার্ট করলে বলিস। আচ্ছা, এরপরে দেখো 5 নম্বরে সমার্থক শব্দের মধ্যে দ্বন্দ্ব সমাস হয়, যেমন আত্মীয় ও স্বজন, আত্মীয় স্বজন। অনুরূপ তোমার কাজ ও কর্ম, কাজকর্ম, ছায় ও ভস্য, ছাই ভস্য, দয়া ও মায়া, দয়া মায়া, মামলা ও মোকদ্দমা, মামলা মোকদ্দমা, ব্যবসা ও বাণিজ্য, ব্যবসা বাণিজ্য, ভয় ও ডর, ভয় ডর। এই সমার্থক দ্বন্দ্বের মতো আবার আছে প্রায় সমার্থক শব্দের দ্বন্দ্ব। বোর্ডটা খেয়াল করো যে প্রায় সমার্থক শব্দের দ্বন্দ্ব হাট ও বাজার, হাট বাজার দুটো কিন্তু আলাদা। বাজার যেমন প্রতিদিন বসে, হাট কিন্তু সপ্তাহে 1 দিন বা 2 দিন বসে, কিন্তু যেহেতু দুটোই ক্রয় বিক্রয়ের স্থান, সেই জন্য প্রায় সমার্থক দ্বন্দ্বের মধ্যে এগুলোকে ফেলা হয়। ওরকম ঔষধপত্র, ঔষধপত্র, পঠন ও পাঠন, পঠন পাঠন, টাকা ও পয়সা, টাকা পয়সা, দান ও ধ্যান, দান ধ্যান। 7 নম্বরে আছে বিপরীতার্থক শব্দের দ্বন্দ্ব, সম্পূর্ণ বিপরীত অর্থ প্রকাশ করবে এমন দুটো শব্দ মিলেও কিন্তু দ্বন্দ্ব সমাস হয়। যেমন বেচা ও কেনা, মানে ক্রয় আর বিক্রয় আর কি, সেই অর্থে বেচা কেনা। ওই রকম ভালো ও মন্দ, ভালো মন্দ দুটো সম্পূর্ণ বিপরীত শব্দ। আকাশ ও পাতাল, আকাশ পাতাল। সব শেষে রয়েছে দ্বন্দ্ব সমাসের যে ভাগটি, একশেষ দ্বন্দ্ব, মানে সমস্যমান পদগুলির বহুবচনান্ত একটি মাত্র পদ এই সমাসে অবশিষ্ট থাকে। লক্ষ্য করো, আমি, তুমি ও সে। আমরা সংজ্ঞাতে বলেছি কি, যে দ্বন্দ্ব সমাসের প্রত্যেকটি পদের অর্থ অক্ষুণ্ণ থাকবে বা প্রধান রূপে প্রতীয়মান হবে। তাহলে আমি, তুমি ও সে সবগুলোই থাকা উচিত ছিল, কিন্তু এই একশেষ দ্বন্দ্ব হচ্ছে এমনই দ্বন্দ্ব যে বহু বচনান্ত একটি মাত্র পদ অবশিষ্ট থাকবে। তাই আমি, তুমি ও সে একটাই মাত্র পদ হচ্ছে আমরা, ওরকম তুমি ও সে, তোমরা, এগুলোকে বলা হয় একশেষ দ্বন্দ্ব। এবার আমরা নিত্য সমাস কাকে বলে সেই দিকে যাচ্ছি। নিত্য সমাস অর্থাৎ যে সমাসের ব্যাসবাক্য হয় না, অথবা ব্যাসবাক্য করতে গেলে অন্য পদ বাইরে থেকে নিয়ে আসতে হয়।
আমরা কয়েকটি উদাহরণের সাহায্যে বিষয়টা একটু ব্যাখ্যা করছি। দেখো, কৃষ্ণ সর্প, বাংলায় যেটাকে কাল সাপ বলা হয় বা কেউটে সাপ। এখন এই কৃষ্ণ সর্প অনেকে কিন্তু ভুল করে ছাত্ররা করে কি, যে কৃষ্ণ যে সর্প, কারণ সর্পের বিশেষণ কৃষ্ণ, এবার পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য, তাদের কর্মধারায় সমাস করে দিয়ে চলে আসে। কিন্তু ব্যাপারটা একটু মাথা খাটিয়ে বুঝতে হবে যে কৃষ্ণ সর্প যদি বাংলায় কেউটে সাপ হয়, কাল সাপ হয়, বাংলায় খুব প্রবাদের মতোই রয়েছে যে কাল সাপে কেটেছে। তো সেক্ষেত্রে যদি কৃষ্ণ যে সর্প এই ব্যাসবাক্য তোমরা করো, তাহলে কালো রঙের যে কোনো প্রজাতির সাপকেই কিন্তু বোঝানো হবে। কেউটে সাপ বা কাল সাপ যে প্রসঙ্গে আমরা ব্যবহার করছি, সেই প্রসঙ্গটা কিন্তু এখানে আর আসবে না, এবং নিঃসন্দেহে সমাসটা কিন্তু ভুল সমাস হবে। সেই জন্য এই কৃষ্ণ সর্প এই শব্দটি সমাসবদ্ধ পদ, এর ব্যাসবাক্য হয় না, তাই কৃষ্ণ সর্প বলেই ছেড়ে দিতে হবে। শুধু এখানে সমাসবদ্ধ পদে পাশাপাশি রয়েছে শব্দটা, অবিচ্ছিন্নভাবে সমাস যখন করবে ব্যাসবাক্য, তখন কৃষ্ণ সর্প শব্দ দুটিকে আলাদা আলাদা লিখবে। আর একটা উদাহরণ দেখো, বনান্তর, অন্য বন বনান্তর। লক্ষ্য করো, এটাকে সন্ধি করলে বনযুক্ত অন্তর, কিন্তু যখন সমাস করছি অন্তর শব্দটির পরিবর্তে আমরা এখানে অন্য নামক এই শব্দটিকে নিয়ে আসছি। তাহলে এই সমাসটি করতে গিয়ে আমরা বাইরে থেকে একটা শব্দ নিয়ে এলাম। তাহলে সংজ্ঞাতে বলা হয়েছে যে সমাসের ব্যাসবাক্য হয় না অথবা ব্যাসবাক্য করতে গেলে বাইরে থেকে অন্য কোনো পদ নিয়ে আসতে হয়। আমরা অন্য নামক অন্য একটা পদ নিয়ে এসেছি। তৃতীয় উদাহরণ, কাঁচকলা। সবাই তোমরা জানো শব্দটির সঙ্গে পরিচিত একটা আনাজ, এবং তরকারিতে ব্যবহার করা হয়। এবার অনেকে করে কি, কাঁচা যে কলা কাঁচকলা এই ব্যাসবাক্য করে দিয়ে চলে আসে। নিঃসন্দেহে এটা তখন ভুল হয়ে যায়, কারণ কাঁচকলা একটা বিশেষ প্রজাতির আনাজ। এটা যদি পেকেও যায় তবু কিন্তু একে কেউ পাকা কলা বলবে না, তার আগে কিন্তু বলবে যে কাঁচকলা পাকা। তো সুতরাং এটার ব্যাসবাক্য হচ্ছে না কাঁচা কলা সমান কাঁচকলা, অতএব এখানেও ব্যাসবাক্য হলো না। চিহ্ন মাত্র, শুধুই চিহ্ন, এই যে মাত্র শব্দটি পরিবর্তে আমরা এই শুধুই শব্দটি নিয়ে এলাম বাইরে থেকে। তো সুতরাং চিহ্ন মাত্র, শুধুই চিহ্ন, এখানেও কিন্তু বাইরে থেকে শব্দ আমদানি করতে হলো। দর্শন মাত্র, আমরা বলি যে এত ভিড়ের মধ্যে মন্দিরে গেলাম, ঢুকতেও পারলাম না, পুজোও দিতে পারলাম না, ওই দূর থেকে দর্শন মাত্র করে চলে এলাম। তাহলে কেবল দর্শন, দর্শন মাত্র, এখানেও কিন্তু এই মাত্র শব্দটি পরিবর্তে এই কেবল শব্দটিকে আমরা নিয়ে এলাম। ওরকম অন্য মনু মন্বন্তর, অর্থাৎ মনুর পরিবর্তনকাল। আমরা কিন্তু সমাসের ক্ষেত্রে অন্য মনু কথাটা বলবো, কিন্তু যখন সন্ধি করবো তখন কিন্তু মনুযুক্ত অন্তর, মন্বন্তর এই শব্দটি ব্যবহার করব। এবার আমরা দ্বিগু সমাসে প্রবেশ করছি। যে সমাসে পূর্ব পদটি সংখ্যাবাচক বিশেষণ, ভালো করে খেয়াল করো, যে সমাসে পূর্ব পদটি সংখ্যাবাচক বিশেষণ এবং পরপদটি হবে বিশেষ্য, এবং সমাসবদ্ধ পদটির দ্বারা সমষ্টি বা সমাহার বোঝাবে, তাকেই বলা হয় দ্বিগু সমাস। তাই শর্ত কি, পূর্বপদটি সংখ্যাবাচক বিশেষণ, পরপদটি বিশেষ্য এবং সমাসবদ্ধ পদটির দ্বারা সমষ্টি এবং সমাহার বোঝাবে। লক্ষ্য করো বোর্ডে, দ্বিগু সমাস নিজেই কিন্তু দ্বিগু সমাস। যদি ভুলেও যাও দ্বিগু সমাসের কোনো উদাহরণ, ওই দ্বিগু শব্দটাকেই বিশ্লেষণ করলে কিন্তু তোমার উদাহরণটা হয়ে যাবে। কিভাবে? কথাটা হচ্ছে কি, যে দ্বি অর্থাৎ দুই, আর দ্বিগু গো থেকে বিকৃত হয়ে গু কথাটা এসেছে। তো দ্বিগো অর্থাৎ দুইটি গরুর বিনিময়কৃত, কারণ এক সময়ে গরু ছিল বিনিময়ের মাধ্যম। অনেক সময় গরুর বিনিময়ে দেখা যাচ্ছে ধান চাল অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী মানুষ ক্রয় করছে। তাহলে দুইটি গরুর বিনিময়কৃত, অতএব সমাসটা হচ্ছে দ্বিগু। ওইরকম পঞ্চগু শব্দ রয়েছে, পাঁচটি গরুর বিনিময়ে কৃত, এটাও দ্বিগু সমাস। পঞ্চনদ, পাঞ্জাবের যে পাঁচটি নদী সমাহার, পঞ্চ নদীর সমাহার, কিন্তু সমাসবদ্ধ হয়ে গেলে কিন্তু দীর্ঘইটা লোপ পেয়ে যাচ্ছে, নদী দিক দিয়ে হয়ে যাচ্ছে পঞ্চনদ।
পঞ্চবটি, এখানে আবার উল্টো হচ্ছে, বট রয়েছে শেষে শব্দটা, কিন্তু দীর্ঘই চলে আসছে। দ্বিগু সমাসে এরকম ধরনের ঘটনা ঘটবে, কখনো শেষে দীর্ঘই আসবে, কখনো আকার আসবে। যেমন পঞ্চবটের সমাহার পঞ্চবটি, আবার ত্রিফলের সমাহার ত্রিফলা, আমলকি, হরিতকি এবং গহেরা, এই তিনটে ফলকে একসঙ্গে বলা হয় ত্রিফলা। তিনটি ফলের সমাহার ত্রিফলা। চতুরক্ষর, চতু অর্থাৎ চারটি অক্ষরের সমাহার চতুরক্ষর। ওরকম নবরত্নের সমাহার নবরত্ন। তো দ্বিগু সমাসকে অনেক ব্যাকরণবিদ মনে করেন কি, যে দ্বিগু সমাস হচ্ছে প্রকৃতপক্ষে কর্মধারায়ের অন্তর্ভুক্ত, এবং সমাসটিতে তাই ছিল। তাদের বক্তব্য কি, যে যেহেতু উভয় সমাসে সমস্যমান পদ দুটিতে সমান বিভক্তি অর্থাৎ কর্তৃকারকের বিভক্তি থাকে, সেই জন্য দ্বিগু সমাস আর কর্মধারায় একই। কিন্তু আমরা লক্ষ্য করে দেখব যে দ্বিগু এবং কর্মধারায়ের মধ্যে পার্থক্য রয়েছে। প্রথম পার্থক্য কি, দ্বিগু সমাসের পূর্বপদটি সর্বদাই সংখ্যাবাচক বিশেষণ, কিন্তু কর্মধারায় সমাসে সবসময় কিন্তু পূর্বপদটি বিশেষণ হয় না। কখনো বিশেষণ হয়, পরপদটি বিশেষ্য হয়, কখনো উভয় পদ বিশেষণ হয়, এবং কখনো উভয় পদই বিশেষ্য হয়। আর যদি কখনো পূর্বপদটি বিশেষণ হয়ও, সেটা কিন্তু সংখ্যাবাচক নয়। যেমন নীল যে পদ্ম নীল পদ্ম, লাল যে পদ্ম লাল পদ্ম, এখানে কিন্তু কোনো সংখ্যাবাচক বিশেষণ বসছে না। আর দ্বিতীয়ত হচ্ছে, দ্বিগু সমাসের সমাসবদ্ধ পদটির সাহায্যে সবসময় কিন্তু সমাহার বোঝাবে, কিন্তু কর্মধারায় সমাসে কিন্তু সমাহারের কোনো প্রশ্ন নেই। বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে সেটা একবার দেখব, এবং এটাই আমাদের আজকে শেষ টপিক। যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটি সম্পূর্ণ বাক্য কিংবা বাক্যাংশ সমাসবদ্ধ একটি পদরূপেই কিন্তু প্রযুক্ত হয়, তখন তাকে বলা হয় বাক্যাশ্রয়ী সমাস। এই সমাসে সমাসবদ্ধ পদগুলি অপরিবর্তিত থাকে। অন্য ক্ষেত্রে আমরা কি দেখছি, যে সমস্যমান পদগুলো এক পদে পরিণত হয়ে সমাস রচনা করছে, কিন্তু এই বাক্যাশ্রয়ী সমাসে এটাকেও ভাঙা যায় সমাস হিসাবে, যে বাক্যই আশ্রয় যার। তা আমরা সে প্রসঙ্গে যাচ্ছি না। আমরা বাক্যাশ্রয়ী সমাসের কতগুলি উদাহরণের দিকে আমরা খেয়াল রাখবো। বোর্ডের দিকে দেখো, সব পেয়েছির দেশ, পুরোটাই একটা বাক্য। সব পেয়েছির দেশ। রক্তদান শিবির, কোনো একটা বাক্য আমরা ব্যবহার করি। বসে আঁকো প্রতিযোগিতা, সবুজ বাঁচাও কমিটি, পণ প্রথা বিরোধী আন্দোলন। আগে এগুলোকে করা হতো কি, একসঙ্গে সমাসবদ্ধ পদ দিয়ে বলা হতো সমাস নির্ণয় করো। তখন করা হতো কি, একই সমাসবদ্ধ পদের মধ্যে দেখা যাচ্ছে অনেক কটি সমাস আছে। যেমন এখানটায় রক্তদান শিবির, তুমি আলাদা সমাস করতে পারো, রক্তকে দান, রক্তদান। তারপরে রক্তদানের নিমিত্ত শিবির। কিন্তু আধুনিক হিসাবে এখানে আর ওইভাবে বহু পদাশ্রয়ী সমাস না করে এটাকে বাক্যাশ্রয়ী সমাস হিসাবেই দেখানো হচ্ছে, এবং এই উদাহরণগুলো প্রত্যেকটাই বাক্যাশ্রয়ী সমাসের উদাহরণ। এবং এখানে দেখা যাচ্ছে যে কোনো একটি বাক্য বা বাক্যাংশই এখানে প্রযুক্ত হচ্ছে, এবং প্রত্যেকটা পদের অর্থ এখানটায় আলাদা আলাদাভাবে আমরা বুঝতেও পারছি। তো সুতরাং আজকে এই পর্যন্তই। আগে যে সমাসের আলোচনা করা হলো সেগুলো বাড়িতে তোমরা অবশ্যই অনুশীলন করবে, আর যত অনুশীলন করবে ততই কিন্তু তোমাদের সুবিধা হবে।